কথায় আছে, বিয়ে শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, বরং দুইটি পরিবারের মিলন। বিয়ের পর বর ও কনের জীবন পুরোপুরি বদলে যায়। এই পরিবর্তন কখনো স্বর্গের মতো সুখ এনে দেয়, আবার কখনো নরকের থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। তবে একটা বিষয় নিশ্চিত, পরিবর্তন আসবেই। একটি পরিবার, যাদের কোনো কিছুর অভাব ছিল না, শিক্ষিত মানুষ, ভালো পদে কর্মরত আর পরস্পরের প্রতি গভীর ভালোবাসায় বাঁধা এক সুখী পরিবার। কিন্তু একদিন এমন সময় এলো যখন পুরো পরিবারটি ভেঙে চুরমার হয়ে গেল। পরিস্থিতি এমন জায়গায় গড়ালো যে পুলিশ স্টেশন আর কোর্ট কাচারির চক্কর কাটতে কাটতে জীবন নরক হয়ে উঠল। এমনকি এমন অবস্থাও তৈরি হয়েছিল যে কোনো আইনজীবী পর্যন্ত এই মামলার পক্ষে দাঁড়াতে রাজি ছিলেন না। এটি কোনো সাধারণ মামলা ছিল না, বরং সেই সময়ের সবচেয়ে আলোচিত, চাঞ্চল্যকর এবং চোখ খুলে দেওয়া এক হাই প্রোফাইল কেস, যা পুরো সমাজকে নাড়া দিয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশের অন্যতম সুন্দর শহর আগ্রা। আগ্রার তাজগঞ্জ থানা এলাকার শমশাবাদ অঞ্চলের রাম রঘু এক্সোটিকা নামে একটি কলোনি রয়েছে। সেখানেই ছিল একটি বাড়ি, হাউস নম্বর 11, লক্ষ্মী নিবাস। এই বাড়িতে থাকত 4 জনের একটি ছোট পরিবার: শচীন উপাধ্যায়, তার স্ত্রী প্রিয়াঙ্কা উপাধ্যায় এবং তাদের 2 নিষ্পাপ সন্তান, 6 বছরের একটি ছেলে ও 3 বছরের একটি মেয়ে। পরিবারের আরও সদস্য ছিলেন যারা গ্রামে বসবাস করতেন। শচীনের পৈতৃক বাড়ি আগ্রারই মনসুখপুরা থানা এলাকার টিকমপুরা গ্রামে। সেখানে তার বাবা কেশব দেব শর্মা, মা রাজেশ্বরী, ছোট ভাই গৌরব এবং অন্যান্য আত্মীয়রা থাকতেন। সব মিলিয়ে এটি ছিল একটি ভরপুর, সংস্কারী ও সুখী পরিবার। শচীনের বাবা কেশব দেব শর্মা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। শচীন উপাধ্যায়ের ছিলেন ব্যাংক অফ ইন্ডিয়ার একজন ব্যাংক ম্যানেজার এবং তার পোস্টিং ছিল শমশাবাদ শাখায়। শুরু থেকেই তিনি পরিবারের প্রতি গভীর টান অনুভব করতেন, খুব ভালোবাসতেন, খুব যত্ন করতেন। জীবনে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তার, তাই কখনো থেমে থাকেননি। চাকরির কারণে তাকে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। প্রথমে তিনি আমেদাবাদে কাস্টমস বিভাগে কর্মরত ছিলেন। সেখানে কাজ করতে করতেই ব্যাংকিং নিয়ে পড়াশোনা শুরু করেন। তার পরিশ্রম সফল হয় এবং তিনি ব্যাংক অফ ইন্ডিয়ায় ম্যানেজার পদে চাকরি পান। প্রথম পোস্টিং হয়েছিল গুজরাতের গান্ধীনগর ব্রাঞ্চে। 2015 সালের ফেব্রুয়ারিতে তার বিয়ে হয় প্রিয়াঙ্কা রাওয়াতের সঙ্গে। প্রিয়াঙ্কাও ছিলেন শিক্ষিতা এবং একটি প্রভাবশালী পরিবার থেকে আসা। তার বাবা ব্রিজেন্দ্র রাওয়াত আগ্রায় কালেক্টরেট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। রাজ্য স্তরে আইন জগতেও তার বেশ সুনাম ছিল। প্রিয়াঙ্কার ভাই কৃষ্ণা রাওয়াতও পেশায় একজন আইনজীবী। তাদের পরিবার আগ্রার বালুগঞ্জ এলাকায় বসবাস করত। বিয়ের পর প্রিয়াঙ্কা স্বামীর সঙ্গে গুজরাটের গান্ধীনগরে চলে যান। সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। কিছুদিন পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়, আর পরিবারের সুখ যেন দ্বিগুণ হয়ে ওঠে। গুজরাট থেকে আগ্রা এবং আগ্রা থেকে গুজরাট, এভাবেই যাতায়াত চলতে থাকে। যখনই ছুটি পেতেন, শচীন পরিবারসহ আগ্রায় ফিরে আসতেন। যেহেতু শচীনের অন্যান্য পরিবারের সদস্যরা গ্রামে থাকতেন এবং সেখানে কোনো কিছুর অভাব ছিল না, তবু সিদ্ধান্ত নেওয়া হয় যে আগ্রা শহরেও একটি বাড়ি কেনা উচিত। এই ভাবনা থেকেই শচীন তার বাবা কেশব দেবজির সঙ্গে মিলে রাম রঘু এক্সোটিকা কলোনিতে একটি বাড়ি কেনেন। বাড়িটি 2017 সালে কেনা হয় এবং বাবার নামেই রেজিস্ট্রি করা হয়। তবে এটি সম্পূর্ণ ইএমআইতে নেওয়া ছিল। প্রতি মাসে প্রায় 33,000 টাকা কিস্তি পরিশোধ করতে হতো। এরপর 2020 সাল, শচীন ও প্রিয়াঙ্কা গুজরাট থেকে উত্তরপ্রদেশে ফিরে আসেন, কারণ শচীনের পোস্টিং হয় আগ্রার শমশাবাদ ব্রাঞ্চে। তারপর তারা শহরের সেই নতুন বাড়িতে উঠে যান। সেখান থেকে শচীনের অফিস ছিল বেশ কাছেই, আর প্রিয়াঙ্কার বাবার বাড়িও ছিল নিকটে। ফলে প্রিয়াঙ্কা যখন ইচ্ছা তখনই বাবার বাড়ি যেতে পারতেন, আর সেখান থেকেও প্রায়ই আত্মীয় স্বজন দেখা করতে আসতেন। বাড়ির পরিবেশ সবসময় আত্মীয় পরিজন আর আপনজনদের উপস্থিতিতে সড়কগরম থাকত। এ সময় 2019 সালের দিকেই পরিবারে আসে আরও এক নতুন অতিথি। প্রিয়াঙ্কা এক কন্যা সন্তানের জন্ম দেন। এখন পরিবার সম্পূর্ণ, এক ছেলে, এক মেয়ে আর সুখে ভরা এক সংসার। এরপর 2023 সালের 12 অক্টোবর, বৃহস্পতিবার, দিনের শুরুটা ছিল একেবারেই সাধারণ দিনের মতো। বাড়িতে 2 জন গৃহকর্মী কাজ করতেন। একজনের নাম রজনী, তিনি ঝাড়ু পোছার কাজ করতেন। আরেকজন মুন্নি, তিনি রান্নার দায়িত্বে ছিলেন।
সকালে রজনী অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা গৃহকর্মী বাড়িতে পৌঁছান তখন প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে গিয়েছিলেন। কিন্তু শচীন ও 2 সন্তান তখন নিজেদের ঘরে ঘুমিয়েছিল। রজনী প্রতিদিনের মতো কাজ সেরে চলে যায়। এরপর বাচ্চারা ঘুম থেকে ওঠে। প্রিয়ঙ্কা তাদের স্নান করিয়ে খাইয়ে দাইয়ে প্রস্তুত করে দেয়। দুপুরে রান্নার কাজ করা গৃহকর্মী মুন্নি আসে। প্রিয়াঙ্কা তাকে বলেন, আজ ভাত আর সঙ্গে 16টা রুটি করে দিও। এই 16টি রুটির রহস্য যখন সামনে আসবে তখন আপনিও অবাক হয়ে যাবেন। তবে সেই সময় প্রিয়াঙ্কার মাথায় অন্য কিছুই ঘুরছিল, কারণ এতক্ষণ হয়ে গেলেও শচীন নিজের ঘর থেকে বের হননি। প্রিয়াঙ্কা ভাবলেন হয়তো আগের দিন অফিস থেকে খুব ক্লান্ত হয়ে ফিরেছিলেন, তাই এখনও ঘুমাচ্ছেন। তিনি তাকে ডেকে বিরক্ত করতে চাননি। গৃহকর্মী মুন্নিও রান্না শেষ করে চলে যায়। দুপুর কেটে বিকেল হয়ে গেল, কিন্তু শচীন এখনও ঘুম থেকে উঠলেন না। এবার প্রিয়াঙ্কার মনে দুশ্চিন্তা শুরু হলো। তিনি ধীরে ধীরে ঘরের দিকে এগোলেন। দরজা খুলে সামনে যে দৃশ্য দেখলেন তাতে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সামনে শচীন, কিন্তু জীবন আর মৃত্যুর মাঝামাঝি নয়, বরং দড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায়। প্রিয়ঙ্কার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। এতটাই ভয় পেয়ে গেলেন যে হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়, স্ক্রিন ভেঙে যায়। এখন তিনি কাউকে ফোনও করতে পারছিলেন না। আতঙ্কে তিনি দৌড়ে পাশের বাড়িতে যান। সেখান থেকে ফোন নিয়ে প্রথমেই নিজের বাবা ব্রিজেন্দ্র রাওয়াতকে কল করেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের ছেলে অর্থাৎ প্রিয়ঙ্কার ভাই কৃষ্ণা রাওয়াতকে সেখানে পাঠান। পাশাপাশি এক আত্মীয়কেও খবর দেন। সেই আত্মীয় আবার এই সংবাদ পৌঁছে দেন শচীনের পরিবারে। কিছুক্ষণের মধ্যেই শচীনের বাড়ির লোকজনও হতবিভ্বল অবস্থায় সেখানে পৌঁছে যান। প্রিয়ঙ্কা তখন অসহায়ভাবে কাঁদছিলেন, ভেঙে পড়েছিলেন। ইতিমধ্যে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। তাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সময় দেখা যায় লোকজন শচীনকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। শচীনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে স্পষ্ট জানিয়ে দেন অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। পুলিশ ঘটনাস্থলেই ছিল এবং তদন্ত শুরু হয়। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রিয়ঙ্কা সরাসরি সমস্ত অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের ওপর চাপান। তিনি জানান, আমার স্বামী শচীনকে তার পরিবার নিয়মিতভাবে মানসিকভাবে হয়রানি করত। তাকে কোনো গুরুত্ব দেওয়া হতো না। সাম্প্রতিক সময়ে তার ওপর অবৈধভাবে ঋণ অনুমোদন করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। এই ঋণের পরিমাণ ছিল 5 কোটি টাকা। প্রিয়ঙ্কার অভিযোগ অনুযায়ী পরিবার ক্রমাগত চাপ সৃষ্টি করছিল, আর সেই চাপ ও মানসিক যন্ত্রণার কারণেই তার স্বামী এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। মামলাটি সাধারণ ছিল না, কারণ এখানে মারা গিয়েছিলেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের জামাই। স্বাভাবিকভাবেই ঘটনাটি বড় আকার ধারণ করে। পুলিশ শচীনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুরো বাড়ি সিল করে দেওয়া হয় এবং তল্লাশি শুরু হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে পুত্রবধূ প্রিয়ঙ্কা শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন, অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজনই আবার প্রিয়ঙ্কার বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করেন। ময়নাতদন্ত নিয়েও দুই পক্ষের মধ্যে বিতর্ক শুরু হয়। প্রিয়ঙ্কা ও তার পরিবারের সদস্যরা চাইছিলেন 12ই অক্টোবর রাতেই ময়নাতদন্ত সম্পন্ন করা হোক। সমস্ত কাগজপত্র প্রায় সম্পূর্ণ ছিল, শুধু পঞ্চনামায় শচীনের পরিবারের কারো স্বাক্ষর বাকি ছিল। কিন্তু শচীনের পরিবার স্পষ্টভাবে সই করতে অস্বীকার করে। প্রশ্ন উঠল, তারা এমন করল কেন? এর পেছনে কী কারণ ছিল? এরপর ঘটনা প্রবাহ গড়ায় 13ই অক্টোবর দুপুর প্রায় 1টার দিকে। চিকিৎসকদের একটি প্যানেল ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু করে। ময়নাতদন্ত শেষে শচীনের পরিবার তার মরদেহ শেষকৃত্যের জন্য মনসুখপুরায় নিয়ে যায়। প্রিয়াঙ্কাও সেখানে উপস্থিত হন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও শোকাহত ছিলেন। স্বামীকে হারানোর বেদনা তার মুখে স্পষ্ট ফুটে উঠেছিল। শেষকৃত্য শেষ হওয়ার পর প্রিয়াঙ্কা নিজের বাবার বাড়িতে ফিরে যেতে চাইলে শচীনের পরিবার তাকে থামায়। তারা বলে, এখন যেও না, অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান বাকি আছে। কিন্তু প্রিয়াঙ্কা জবাব দেন, এখন এখানে আমার কেউ নেই। যে ছিল সে চলে গেছে, এখানে থাকার আর কোনো মানে নেই। আমাকে আটকাবেন না, না হলে যেমন আমার স্বামী চলে গেছে আমিও তেমনই চলে যাব। এরই মধ্যে ময়নাতদন্তকারী চিকিৎসকেরা চমকে দেওয়া তথ্য সামনে আনেন। 14ই অক্টোবর রিপোর্ট প্রকাশে আসে।
রিপোর্টে দেখা যায় সচিনের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় পোড়ার দাগও ছিল, যেন কোনো গরম বস্তু দিয়ে ছ্যাঁকানো হয়েছে। এই তথ্য পুরো মামলার গতিপথই বদলে দেয়, কারণ এতে স্পষ্ট হয় সচিন নিজে প্রাণ নেননি, বরং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর 17ই অক্টোবর প্রিয়াঙ্কা তাজগঞ্জ থানায় গিয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঋণের বা পণ সংক্রান্ত মামলা দায়ের করেন। প্রিয়াঙ্কা মামলায় সচিনের বাবা মা, ভাই এবং অন্যান্য পরিবারের সদস্যদের নাম উল্লেখ করেন। এর পরের দিন 18 অক্টোবর সচিনের বাবাও তাজগঞ্জ থানায় হাজির হয়ে নিজের পুত্রবধূ, তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার দাবি ছিল এই তিনজনই তাদের ছেলের সঙ্গে কিছু করেছে। পুলিশ দুই দিকের অভিযোগে কার্যত বিভ্রান্ত হয়ে পড়ে। তবে ময়নাতদন্ত রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়, সম্ভবত এই ঘটনায় অন্য কারো সম্পৃক্ততা ছিল। আরও একটি চমকপ্রদ বিষয় সামনে আসে। ময়নাতদন্তের রিপোর্ট প্রথমে পুলিশকে পাঠানো হলেও পরে চিকিৎসকেরা সেটি আবার নিজেদের কাছে ফিরিয়ে নেন, কারণ রিপোর্টে ঘটনার সময় উল্লেখ করা ছিল না। সময় উল্লেখ করে রিপোর্ট সংশোধনের পর নতুন তথ্য প্রকাশ পায়। রিপোর্ট অনুযায়ী ময়নাতদন্তের সময় থেকে প্রায় 36 ঘন্টা আগেই ঘটনাটি ঘটেছিল। এখন হিসাবটা মনে করুন, 12 অক্টোবর বিকেল 5টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। 13 অক্টোবর দুপুর 1টার দিকে ময়নাতদন্ত হয়। অর্থাৎ এর মধ্যে প্রায় 1 দিন ও 1 রাতের ব্যবধান। কিন্তু রিপোর্টে উল্লেখ ছিল প্রায় 3 দিন ও 1 রাতের ব্যবধান। এতে অনুমান করা হয় ঘটনাটি সম্ভবত 11 অক্টোবর গভীর রাতে ঘটেছিল। তাহলে প্রশ্ন উঠল, 12 অক্টোবর সন্ধে পর্যন্ত পুলিশকে কেন জানানো হলো না? 16 থেকে 17 ঘন্টা অপেক্ষা কেন করা হয়েছিল? একটি সম্ভাবনা ছিল ঘটনাটি হয়তো 11 অক্টোবর রাতেই ঘটেছিল, আর প্রিয়াঙ্কা বিষয়টি জানতে পারেন 12 অক্টোবর দুপুরে, যখন দীর্ঘ অপেক্ষার পর তিনি ঘরে ঢোকেন। কিন্তু একটি বিষয় সহজে মেনে নেওয়া যাচ্ছিল না। যদি তার ওপর এতটা নৃশংসতা চালানো হয়ে থাকে, তবে নিশ্চয়ই তিনি চিৎকার করেছিলেন। সেই শব্দ প্রিয়াঙ্কা কেন শুনলেন না? আরেকটি বিষয়ও পুলিশকে ভাবাচ্ছিল। পুলিশে খবর দিয়েছিলেন একজন তৃতীয় ব্যক্তি। সবচেয়ে বড় প্রশ্ন ছিল 11 অক্টোবর গভীর রাতে সচিনের বাড়িতে আসলে কি ঘটেছিল, এবং শেষবার ফোনে সচিন কার সঙ্গে কথা বলেছিলেন। এই তথ্য বের করার জন্য পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশকে অত্যন্ত সতর্কভাবে এগোতে হচ্ছিল, কারণ এই মামলায় জড়িত ছিলেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং তার ছেলে। সামান্য ভুলও পুলিশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারত। পুলিশের ফরেনসিক দল বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করে। ঘর তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির ভেতরে কোনো দড়ি উদ্ধার হয়নি। আর যে ঘরে সচিনের মরদেহ পাওয়া গিয়েছিল, সেই ঘরের দরজাও ভাঙা বা জোর করে খোলা হয়েছে এমন কোনো চিহ্ন ছিল না। তবে পুলিশ অন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পায়। বাথরুমে একটি ভাঙা পিভিসি পাইপ পাওয়া যায়। এছাড়া ভাঙা চুড়ির টুকরো এবং ভাঙা ওয়াশবেসিনও উদ্ধার হয়। ধোয়া চাদর ও কাপড়ও মিলেছিল, যেন কেউ সেগুলো ধুয়ে দাগ মুছে ফেলার চেষ্টা করেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল একটি কাপড় ইস্ত্রি করার প্রেসও পাওয়া যায়। সন্দেহ করা হয় সেটি গরম করে সচিনের শরীরে ছোঁয়ানো হয়েছিল। তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সচিনের পরিবারের সদস্যরা জানান 11 অক্টোবর সকালে সচিন গ্রামে তাদের বাড়িতে এসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি কিছুটা চিন্তিত। জিজ্ঞেস করলে তিনি বলেন স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। পরিবার তাকে বোঝায়, ঝগড়া বাড়িও না, তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করো, সমাধান বের করো, তাকে খুশি রাখো, তবেই সংসার ভালো চলবে। এরপর সচিন শহরের বাড়িতে ফিরে যান। রাতে পরিবারের লোকজন তার খোঁজখবর নিতে ফোনও করেন, কিন্তু সচিন ফোন ধরেননি। পরিবর্তে প্রিয়াঙ্কা ফোন ধরে জানান তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন আর ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে। কিন্তু পুলিশ যখন সচিনের শেষ কল রেকর্ড পরীক্ষা করে, তখন দেখা যায় তার শেষ ফোন কলটি গিয়েছিল তার শাশুড়ির নম্বরে, অর্থাৎ প্রিয়াঙ্কার মায়ের কাছে। আর এই কলটি তিনি নিজের পরিবারের সঙ্গে কথা বলার পরই করেছিলেন।
এখন প্রশ্ন ওঠে, যদি শচীন তখন ঘুমিয়ে থাকেন তাহলে তিনি নিজের শাশুড়িকে ফোন করলেন কিভাবে? কলোনিতে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। পুলিশ দ্রুত সেগুলো পরীক্ষা করে, কিন্তু কোনো ক্যামেরাতেই কোনো অচেনা ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। শুধু একজনকে দেখা যায় 11 অক্টোবর রাতে। তদন্তে জানা যায় তিনি ছিলেন কৃষ্ণা রাওয়াত, অর্থাৎ প্রিয়াঙ্কার ভাই এবং শচীনের শ্যালক। তিনি প্রায় ৪৫ মিনিট সেখানে ছিলেন, তারপর চলে যান। তার মোবাইলের লোকেশন পরীক্ষা করে দেখা যায় ঘটনার সময় তিনি ঠিক সেই ঘরেই ছিলেন যেখানে ঘটনাটি ঘটেছে। সময়ও পুরোপুরি মিলে যায়। এখন বড় প্রশ্ন, শচীনের স্ত্রী এবং শ্যালক কি একসঙ্গে কিছু করেছিলেন? পুলিশ তদন্ত আরও এগিয়ে নিয়ে যায় এবং প্রিয়াঙ্কার বাবার বাড়ি বালুগঞ্জে পৌঁছে যায়, কারণ ততক্ষণে প্রিয়াঙ্কা ও তার ভাই কৃষ্ণার ওপর পুলিশের সন্দেহ দৃঢ় হয়ে গেছে। তবে সেখানে গিয়ে কৃষ্ণাকে পাওয়া যায়নি। এরপর প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদের সময় হঠাৎই প্রিয়াঙ্কার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কিন্তু এরপর যা ঘটল তা আরও অবাক করার মতো। প্রিয়াঙ্কা হাসপাতাল থেকে পালিয়ে যায়। তার বাবা ব্রিজেন্দ্র রাওয়াতও নিখোঁজ হয়ে যান। পুলিশ তখন তাদের খোঁজ শুরু করে এবং অবশেষে ২০ অক্টোবর কৃষ্ণা রাওয়াতকে গ্রেফতার করে। ধীরে ধীরে তদন্তের জট খুলতে শুরু করে, কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি ছিল। এদিকে আইনজীবীদের ক্ষোভও বাড়তে থাকে। তারা প্রশ্ন তুলতে শুরু করেন, আমাদের প্রেসিডেন্টকে কেন এই মামলায় অভিযুক্ত করা হয়েছে? তাকে কেন বদনাম করা হচ্ছে? এই ঘটনার সঙ্গে তার সম্পর্ক কি? ২০ অক্টোবরই আইনজীবীরা কালেক্টরের তহসিলে ধর্মঘটের ডাক দেন। প্রথম দিকে কৃষ্ণা রাওয়াত পুলিশকে কিছুই বলতে অস্বীকার করেন, কিন্তু যখন পুলিশ কড়া অবস্থান নেয় এবং একে একে সব প্রমাণ সামনে আনে, তখন তার আর কোনো উপায় থাকে না। অবশেষে তিনি ভেঙে পড়ে বলেন, সব কিছু তার বোনই করেছে। এদিকে প্রিয়াঙ্কা ও তার বাবা ব্রিজেন্দ্র রাওয়াত পুলিশকে এড়িয়ে বেড়াচ্ছিলেন। তাদের ধরতে পুলিশ সার্ভিলেন্স টিম সক্রিয় করে। ২৫ অক্টোবর পুলিশ প্রিয়াঙ্কার করা ঋণের বা পণ সংক্রান্ত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বাতিল করে দেয়। কিন্তু বাবা ছেলেকে সম্পূর্ণভাবে আইনের আওতায় আনা তখনও বাকি ছিল। সার্ভিলেন্স টিমের মাধ্যমে জানা যায় প্রিয়াঙ্কা ও তার বাবা ব্রিজেন্দ্র রাওয়াত তারা প্রয়াগরাজে রয়েছে। সেখানে তারা অগ্রিম জামিনের আবেদন করতে গিয়েছিল। ২৮ অক্টোবর সন্ধ্যার মধ্যে দুজনকেই গ্রেপ্তার করা হয়। প্রথমে তারা পুলিশের সামনে এমনভাবে আচরণ করে যেন প্রতিটি প্রশ্নের উত্তর আগেই ঠিক করে রাখা হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা চাপ সহ্য করতে না পেরে অপরাধ স্বীকার করে নেয়। আসলে ঘটনাটা ছিল এমন, প্রিয়াঙ্কা ও শচীনের বিয়েটি ছিল প্রেমের বিয়ে। শচীন উপাধ্যায় আর প্রিয়াঙ্কা রাওয়াত। তাই শুরু থেকেই এই সম্পর্কে একটি শর্ত জুড়েছিল, প্রিয়াঙ্কা কখনো গ্রামে থাকবেন না। এই কারণেই শচীন বাধ্য হয়ে শহরে বাড়ি কিনেছিলেন। আরেকটি বড় বিষয় ছিল প্রিয়াঙ্কার বাবা ও ভাই দুজনেই আইনজীবী। ফলে বিয়ের পর থেকেই শচীনের উপর এক ধরনের চাপ তৈরি ছিল। যদি কখনো স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মতবিরোধ হতো বা প্রিয়াঙ্কা স্বামী স্ত্রী সম্পর্কে কোনো অভিযোগ করতেন, তাহলে প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা শুধু হস্তক্ষেপই করতেন না, অনেক সময় শচীনের ওপর শারীরিকভাবেও চড়াও হতেন। অর্থাৎ বলা ভুল হবে না, শচীন নিজের বিবাহিত জীবনেই যেন এক বন্দির মতো জীবন কাটাচ্ছিলেন। প্রিয়াঙ্কা এবং তার পরিবারের সদস্যরা শচীনের সঙ্গে এমন আচরণ করতেন যেন তিনি তাদের একজন দাস। শচীন মনের ভেতর সব কিছু চুপচাপ সহ্য করতেন, কারণ তিনি জানতেন যদি প্রতিবাদ করেন তবে যে কোনো সময় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হতে পারে। এই ভয়েই তিনি নীরবে সব অত্যাচার সহ্য করে যাচ্ছিলেন। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শচীন ও তার বাবা একটি পেট্রোল পাম্পের বরাদ্দের জন্য আবেদন করেন। শচীন সেটি নিজের ছোট ভাইয়ের নামে নিতে চেয়েছিলেন, কারণ ভাই বেকার ছিল। শচীন নিজে তখন চাকরিতে প্রতিষ্ঠিত, আর বাবা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাই তিনি ভেবেছিলেন ভাইয়ের নামে পেট্রোল পাম্প নিলে তার জীবনও সঠিক পথে এগোবে। কিন্তু এই বিষয়টি তিনি স্ত্রী প্রিয়াঙ্কাকে জানাননি, কারণ তিনি আশঙ্কা করেছিলেন প্রিয়াঙ্কা রেগে যাবেন। তবে বিষয়টি গোপন থাকেনি, প্রিয়াঙ্কা সব জানতে পারেন এবং এরপর স্বামী স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। এই বিষয়টি শেষ পর্যন্ত ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। 11 অক্টোবর ২০২৩ সকালে এই বিষয় নিয়েই শচীন গ্রামে নিজের বাড়িতে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে তিনি আবার শহরের বাড়িতে ফিরে আসেন, কিন্তু শহরে ফিরে আবারও ঝগড়া শুরু হয়। প্রিয়াঙ্কা তার বাবাকে ফোন করেন
এরপর গভীর রাতে কৃষ্ণা রাওয়াত সেখানে আসে, আর এখান থেকেই শুরু হয় ঘটনার সবচেয়ে ভয়াবহ অধ্যায়। অভিযোগ অনুযায়ী কৃষ্ণা ও প্রিয়াঙ্কা মিলে শচীনের উপর হামলা চালায়। শুধু মারধরই নয়, কাপড় ইস্ত্রি করার গরম প্রেস তার শরীরে ছোঁয়ানো হয়, পিভিসি পাইপ দিয়ে প্রহার করা হয়। এতটাই নির্দয়ভাবে মারধর করা হয় যে শচীন অজ্ঞান হয়ে পড়েন। শেষে একটি কাপড় গলায় পেঁচিয়ে তার জীবন শেষ করে দেওয়া হয়। এই সময়েই শচীনের বাড়ি থেকে একটি ফোন আসে। প্রিয়াঙ্কা ফোন ধরে বলেন তিনি ঘুমিয়ে আছেন, ফোনের ব্যাটারিও শেষ। তারপর কল কেটে দেন। এরপর প্রিয়াঙ্কা নিজের স্বামীর ফোন থেকেই তার মাকে কল করেন। তিনি বলেন বাবার সঙ্গে কথা বলান, কারণ তার বাবা একজন আইনজীবী ছিলেন এবং জানতেন কিভাবে প্রমাণ ও তথ্য আদালতে উপস্থাপন করতে হয়। প্রিয়াঙ্কা ইচ্ছাকৃতভাবে নিজের ফোন ব্যবহার করেননি, যাতে ভবিষ্যতে পুলিশের হাতে তার বিরুদ্ধে শক্ত প্রমাণ না থাকে। বাবা ফোনে তাকে নির্দেশ দেন কি পড়তে হবে, কিভাবে করতে হবে। এরপর প্রিয়াঙ্কা ঘরের সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে। এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। প্রথম পরিকল্পনা ছিল স্বামীকে কোথাও বাইরে নিয়ে গিয়ে দেহ গোপন করা, কিন্তু ক্যামেরায় ধরা পড়ার ভয় থাকায় সেই পরিকল্পনা বাতিল করা হয়। তখন বাবা দ্বিতীয় কৌশল সাজিয়ে দেন। এরপর ভাই কৃষ্ণা বাড়ি থেকে বেরিয়ে যায়। পুরো রাত প্রিয়াঙ্কা সন্তানদের নিয়ে বাড়িতেই থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা গৃহকর্মীকে সেই ঘরে ঢুকতে দেওয়া হয়নি। রান্নার কাজ করা গৃহকর্মীকে বেশি করে খাবার বানাতে বলা হয়, যাতে কোনো অস্বাভাবিকতা চোখে না পড়ে। প্রিয়াঙ্কা আগেই ভেবে রেখেছিল সন্ধ্যায় একটি নাটক সাজানো হবে। পরিবারের লোকজন এলে যেন খাবারের অভাব না হয়, তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিবেশীর ফোন ব্যবহার করে বাবাকে কল করেন, যাতে তার নিজের ফোনে কোনো কল রেকর্ড না থাকে। এই মামলায় প্রথম দিকে ব্রিজেন্দ্র রাওয়াতের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চাইছিলেন না, তবে শেষ পর্যন্ত পুলিশ ও গণমাধ্যম দুপক্ষই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ প্রিয়াঙ্কা ও তার ভাই কৃষ্ণা রাওয়াতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনে। ব্রিজেন্দ্র রাওয়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রমাণ নষ্ট করার অভিযোগ দায়ের করা হয়। ২৫ জন সাক্ষী এবং ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বাবা, ছেলে ও মেয়েকে জেলে পাঠানো হয়। হাইকোর্টে তাদের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ২০ জানুয়ারি ২০২৪ তারিখে ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়, যদিও পরে বাবা আগেই জামিন পেয়ে যান। একটি সুখী ও সমৃদ্ধ পরিবার স্বার্থ আর লোভের আগুনে ছাই হয়ে গেল। প্রিয়াঙ্কা, তার বাবা ও ভাই নিজেদের হাতেই নিজেদের সংসার ধ্বংস করে দিলেন। সচিন ছিলেন এক মেধাবী ও পরিশ্রমী মানুষ। পরিবার ও সন্তানদের জন্য তিনি দীর্ঘদিন চাপ সহ্য করে গেছেন, কিন্তু যে নীরবতা তিনি বেছে নিয়েছিলেন সেই নীরবতা তাকে রক্ষা করেনি, বরং তার জীবনই কেড়ে নিয়েছে। অন্যদিকে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবার ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে তাকে চাপে রেখেছিল এবং ন্যায় বিচারের পথও কঠিন করে তুলেছিল। সবচেয়ে বড় প্রশ্ন, চুপ থাকা কি সত্যিই সঠিক পথ যখন আপনার সম্মান ও অধিকার কেড়ে নেওয়া হয়? ক্ষমতা ও পদ কি শুধু স্বার্থ আর লোভের জন্য ব্যবহার করা ন্যায়সঙ্গত? শিক্ষা একটাই, ভয় ও নীরবতা কোনো সমাধান নয়। ন্যায়, সম্মান ও মানবিকতার জন্য দাঁড়ানোই সঠিক পথ। ভাবুন তো, আপনি কি সচিনের মতো নীরব থাকবেন, নাকি নিজের অধিকার ও সম্পর্কের জন্য আওয়াজ তুলবেন? মানুষ নিজের সিদ্ধান্তের ফল নিজেকেই ভোগ করতে হয়, আর কখনো কখনো সেই মূল্য এতটাই ভারী হয় যে পুরো জীবনটাই বদলে যায়।